সম্মেলনে স্বাগত জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য প্রথমে তুলে ধরার। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের এই আমাদের প্রেস কনফারেন্সে আপনারা সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রের সরকার যে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমি সর্বপ্রথমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে অপারেশন সিন্ধু পাকিস্তানের উপর যে অপারেশন সিন্দুর, আমাদের মায়েদের যে সিঁদুর মুছে দেওয়া তার যে পরিকল্পনা পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীরা প্রয়াস করছেন, তার যোগ্য জবাব আমাদের সেনাবাহিনীর জওয়ানরা তার বীর পরাক্রমী যেভাবে করে দেখিয়েছেন, তাতে ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। এবং এই অপারেশন সিন্দুরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সারা ভারতবর্ষে তিরঙ্গা যাত্রা এবং সমস্ত এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রত্যেকটা মানুষ যেভাবে এগিয়ে এসে এই তিরঙ্গা যাত্রায় মানুষ সামিল হয়েছেন, এতে বোঝা যায় যে ভারত যে একতা, ঐক্য, যে বার্তা এবং সেনাবাহিনীদের প্রতি যে আস্থা সেটা প্রমাণ করে। এবং আমাদের সেনাবাহিনীদেরকেও আজকের এই প্রেস কনফারেন্স থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আজকে বিশেষ যে প্রেস কনফারেন্স আপনাদেরকে ডাকা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এই কিছুদিন আগেই 21 মে মাও যে এলাকা, সেখানে সিআরপিএফ এবং পুলিশের সঙ্গে যে গুলি বিনিময় হয়, সেখানে একজন যে মাস্টার মাইন্ড, যে নকশাল প্রভাবিত এলাকার যে মাস্টার মাইন্ড নামবালা কেশব রাও, তাকে নিহত করা হয়েছে। এবং ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে এই যে মাও অধ্যুষিত এলাকার যে মাস্টার মাইন্ড, তাকে তার উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এই যে মাস্টার মাইন্ডকে নিহত করা হয়েছে এবং একটা বড় অপারেশন, বড় সাকসেসফুল অপারেশন কেন্দ্রীয় সরকার সেটা নিয়েছে। আমরা দেখতে পেলাম 21 মে ঘটনার পর 22 তারিখে সিপিএম পার্টি সেখানে প্রেস রিলিজ জারি করে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা হয়েছে। সেখানকার ছত্তিশগড়ের যিনি মুখ্যমন্ত্রী, ওনাকে কন্ডেম করা হয়েছে। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। তো এইভাবে উল্লেখ করে তাদের পক্ষপাতিত্ব, যারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, তাদের পক্ষ নিয়ে এই সিপিএম পার্টি একটা প্রেস রিলিজ করেছে। তার পাশাপাশি দেখলাম গত 24 মে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএম এর নেতা মানিক সরকারও সেই সম কায়দায়, সমভাবে এই ঘটনার উনি নিন্দা করেছেন। উনি বলছেন যে উড়ন্ত পাখির মতো তাদেরকে নিহত করা হচ্ছে, তাদের আলোচনার জন্য ডাকা উচিত, তাদেরকে আলোচনা করা উচিত।
আরে কাদের আলোচনা করা উচিত? কাদের পক্ষ নিচ্ছেন? কাদের পক্ষ নিচ্ছেন? এই নামবালা কেশব রাওয়ের মাস্টার মাইন্ড আমি আপনাদের সামনে একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই রাজ্যের মানুষ জানা দরকার, রাজ্যের মানুষ জানে, বিচক্ষণ রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে ওনারা জানেন। তবুও আমি এই যে মানিক বাবুদের যে প্রেম, মানিক বাবুদের যে এই যে সন্ত্রাসের প্রতি যে প্রেম, তাদের যে দরদ, এই দরদের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে 2010 সালে দান্তেওয়ারে 76 জন সিআরপিএফ জওয়ানকে তারা এমবুশ করে নিহত করেছিল। কার নেতৃত্বে? এই নামবালা কেশব রাওয়ের নেতৃত্বে। সে কে? এই মাওবাদের যে নকশাল, তার মাস্টার মাইন্ড। এবং জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এসএফআই এর তারা এই 76 জন সিআরপিএফ কে নিহত করার পর সেখানে বিজয় উল্লাস করেছে। কত বড় দেশদ্রোহী তারা, চিন্তা করে দেখুন। জিরাম ঘাটি অন্ধ্রপ্রদেশ, সেখানে 2010 সালে 27 জনকে মারা হয়েছে। তার মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী অন্ধ্রপ্রদেশের, উনাকেও নিহত করেছিল এই নকশালরা। নন্দকুমার পাতিল, একজন কংগ্রেসি ছত্তিশগড়ের নেতা, উনাকেও এই নৃশংসভাবে নিহত করা হয়েছিল। 2013 সালে ঝাড়খণ্ডে লাতিহারি ডিস্ট্রিক্টে এমবুশ করে সিআরপিএফ জওয়ানদেরকে আইডি পুশ করা হয়েছে। আপনারা ভাবতে পারেন, তাদেরকে প্রথমে গুলি করা হয়, তাদের শরীরে আইডি দেওয়া হয়, ফিট করা হয়, যারা রেস্কিউ করতে যাবে তারাও যাতে মারা যায় সেই পরিকল্পনা করেছিল কে? মাস্টারমাইন্ড এই নামবালা কেশব রাও। 2018 সালে সুকমাতে আইডি অ্যাটাক হয়, সেখানে 9 জন সিআরপিএফ মারা যায় এবং 6 জন আহত হয়। মহারাষ্ট্রের গড়চলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়, সেখানে 15 জন মারা গেছেন। সুকমা বিজাপুর, সেখানেও এমবুশ করে প্রায় 22 জন পুলিশ জওয়ানকে সেখানে নিহত করা হয় এবং 32 জন আহত হয়। দন্তেওয়ারাতে 2023 সালে দন্তেওয়ারাতে আইডি ব্লাস্ট করা হয়, সেখানে 10 জন জওয়ান মারা যায়। 2025 সালে বিজাপুরে আইডি ব্লাস্ট করা হয়, সেখানে 8 জন মারা যায়। অর্থাৎ আমরা যদি দেখি, এখন পর্যন্ত সমগ্র ভারতবর্ষে প্রায় 1997 থেকে 2025 পর্যন্ত এই মাওবাদীদের দ্বারা 11,500 জন এখন পর্যন্ত মারা গেছে। তার মধ্যে সিআরপিএফ, পুলিশ পার্সন, সিভিলিয়ান এবং বহু পলিটিক্যাল লিডার, এমএলএ, এমপি, বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদেরকে নিশানা করে এই মাওবাদীরা নিহত করেছেন। উদ্দেশ্য কি? তারা বন্দুকের নাল দিয়ে এই দেশটাকে শাসন করার জন্য ওনারা সেই পরিকল্পনা করছেন। এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়, সেখানে বাচ্চা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে প্রভাবিত করে তাদেরকে সেই ভাবধারায় এই মাস্টার মাইন্ডরা তাদেরকে নিশানা করে, তাদেরকে বিপথে পরিচালিত করে রাষ্ট্রদ্রোহী নির্মাণ করার কাজ তারা করেছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষা, সমস্ত কিছু কোলাপস করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছেন। আর আজকে এই কমিউনিস্টরা, তাদের চেহারা, তারা যে রাষ্ট্রদ্রোহী, দেশ বিরোধী, তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। মানিক বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, মানিক বাবু উনি সমবেদনা জ্ঞাপন করছেন আর জিজ্ঞেস করছেন যে আলোচনার জন্য তাদেরকে ডাকা উচিত ছিল। আপনারা হয়তো জানেন না, মানিক বাবুরা হয়তো জানেন না, দেশের খবর রাখেন না, কারণ উনাকে তো এখন নূতন বাংলা দেওয়া হয়েছে, ঘুমও খুব ভালো ভালো হয়, নূতন সুন্দর একটা বাংলো দেওয়া হয়েছে, নূতন গাড়ি দেওয়া হয়েছে,
যেগুলি নিয়ে বিজেপির অপপ্রচার করছেন, আর যত অপপ্রচার করছেন তত বিজেপির সংগঠন আরো শক্তিশালী হচ্ছে। কাজে ঘুমিয়ে থাকুন আপনারা ভালো ভালো বাংলাতে, আপনি দেশের খবর রাখেন না। আপনি জানেন যে 1 মাস আগেও আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি এই দন্তেওয়াড়াতে গিয়েছিলেন, যেখানে নকশাল প্রভাবিত এলাকা, সেখানে উনি পরিদর্শন করেছিলেন এবং উনি আহ্বান করেছিলেন যে এখনো সময় আছে যে এই নকশাল এই পথ ভুলে গিয়ে এই পথ পরিত্রাণ করে স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসে। সরকার তাদের পক্ষে রয়েছে, সরকার সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে। আমাদের গৃহমন্ত্রী বারবার মানে আহ্বান করেছিলেন, কিন্তু তারা সেই সময় কথা শুনেননি। মানিক বাবুরা এই কথাগুলি জানা উচিত, ওনারা খবর রাখা উচিত, এই ত্রিপুরায় থেকেও দেশ বিদেশের খবর রাখা উচিত। আপনারা জানেন যে আমাদের সরকার বদ্ধপরিকর এবং যারা এই নকশাল এই দেশকে এই রাষ্ট্রকে বিপথে পরিচালিত করা, এই রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য যারা বিরোধিতা করবে তাদের কাউকে রেহাই করা হবে না, চাহে সিন্দুর অপারেশনই হোক। আর আপনারা জানেন যে অপারেশন ব্ল্যাক ফরেস্ট 14 মে 2025 21 দিনের জন্য এই অপারেশন ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ মাওবাদীদের নির্মূল করার একটা আমাদের গৃহমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষ সরকার সেখানে সিদ্ধান্ত নেয় এবং এই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি যাতে নির্মূল হয় এবং সেখানে ডেভেলপমেন্ট হয়, তার জন্য এই ব্ল্যাক ফরেস্ট মানে ব্ল্যাক ফরেস্ট নাম দিয়ে, অপারেশন ব্ল্যাক ফরেস্ট নাম দিয়ে আমাদের সেখানে সরকার সেখানে প্রচেষ্টা করেছিল যে নির্মূল করার সেই প্রয়াস চলছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার জিরো টলারেন্স পলিসি নিয়ে সেখানে কাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের 2024-এ প্রায় 1090 জন সেখানে মাওবাদী অ্যারেস্ট হয়েছে এবং 881 জন সেখানে মানে সারেন্ডার করেছে 10 এপ্রিল 2025 আমি 2024-এ প্রায় 881 জন সেখানে সারেন্ডার করেছে, স্বাভাবিক জীবনে তারা ফিরেছে। 2025-এ এখন পর্যন্ত প্রায় 104 জন নকশালি সেখানে অ্যারেস্ট হয়েছে, এখন পর্যন্ত 164 জন তারা স্বাভাবিক জীবন মানে তারা এই নকশালিজম থেকে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে এবং সরকার সেখানে তাদের জন্য সমস্ত ডেভেলপমেন্ট ব্যবস্থা এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমাদের সরকার করছে। মানিক বাবু আরো জানেন না, উনি ভুলে গেছেন 1980 সালে 25 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় নদিয়াপুরে সেখানে নৃশংসভাবে গোবিন্দ তেলি, একজন নকশালিজম গোবিন্দ তেলি সহ 7 জনকে সেখানে নৃশংস হত্যা করা হয়েছিল। আমি মানিক বাবুকে প্রশ্ন করতে চাই, কেন তারাও তো আলোচনা করতে পারতো? তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন যে ডাকাত মারা গেছে তো ভালোই হয়েছে। মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই, এই নিপেন বাবুর বক্তব্য কি আপনি খণ্ডিত করতে পারবেন? যে আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী উনি যখন এই নকশাল যখন গোবিন্দ তেলিকে সহ 7 জনকে নিহত করেছে, আপনাদের দলের এই মুখ্যমন্ত্রী উনি বলছেন ডাকাত মেরেছে তো ভালোই করেছে। এবং যারা এই গোবিন্দ তেলি সহ 7 জনকে নিহত করেছিল সেই সময় যারা পুলিশ আধিকারিক যারা এই গভর্নমেন্টের কাজ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেটা আমার কথা নয়, আপনাদেরই সংবাদপত্রে সেই সময় ফলাও করে সে প্রকাশিত হয়েছে। কাজেই কোনো মন্তব্য করার সময় এই কমিউনিস্ট যারা এই রাজ্যটাকে 25টা বছর শাসন করেছে তারাও সেই ফ্যাসিস্ট কায়দায় মানুষকে, এই ত্রিপুরা রাজ্যের মানুষকে সন্ত্রাসের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে মানুষকে বিগত দিনে 25টা বছর তারা শাসন ক্ষমতায় ছিল। মানুষের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে বঞ্চিত করে এই মানে ফ্যাসিস্ট কায়দায় এবং এই নকশালীয় কায়দায় এই ত্রিপুরা রাজ্যটাকে মানুষের সন্ত্রাসের হাতিয়ার করে এই রাজ্যটাকে শাসন ক্ষমতায় তারা কায়েম ছিল 25টা বছর।
কাজেই কোনো মন্তব্য করার আগে ইতিহাস জানা দরকার, ইতিহাসের উপর ভিত্তি করেই সেই মন্তব্য করা উচিত। তা আমি এই কমিউনিস্টের এই যে মানিক সরকারের বক্তব্য তার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের মানুষের কাছে আপিল রাখবো, রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো, এই কমিউনিস্ট এই যে তারা দেশদ্রোহী এবং এই স্বাধীনতার সময় যখন হিন্দুস্তান পাকিস্তান ভারতবর্ষ ভাগ হচ্ছিল তখনও তাদের ডায়লগ ছিল জিন্নার দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। মানুষ, রাজ্যের মানুষ ভুলে যায়নি, দেশের মানুষ ভুলে যায়নি, আগামী দিন তাদেরকে উচিত শিক্ষা দেবে এই ত্রিপুরা রাজ্যের মানুষ। আমি আর দীর্ঘায়িত না করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। মাননীয় সুব্রত চক্রবর্তী উনি আপনাদের সামনে আরো কিছু বলেন। অনেক অনেক ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই অবগত আছেন, গত 23 এবং 24 মে 2025 দিল্লির ভারত মণ্ডপে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট 2025 সংগঠিত হয়। কারণ দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী বলেন এবং উত্তর পূর্বাঞ্চলকে এশিয়ার গেটওয়ে এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নতির সঙ্গে ভারতবর্ষের উন্নতিকে সমান চোখে দেখেন, তারই প্রচেষ্টায় রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, রাজ্যবাসী উৎফুল্লিত হবেন, এই রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট 2025-এ মোট 59টি মৌ স্বাক্ষরিত হয়, মৌ এবং লেটার অফ ইন্টারেস্ট 59টি স্বাক্ষরিত হয়, যাতে করে ত্রিপুরা রাজ্যে 15,646 কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত হচ্ছে এবং সেটা বিভিন্ন সেক্টরে সেটা হচ্ছে, হেলথ থেকে শুরু করে হায়ার এডুকেশন, আইটি, ট্যুরিজম, রিনিউয়েবল এনার্জি, ব্যাম্বু প্রোডাকশন, প্রসেসিং, এই সমস্ত দিক থেকে। এবং এই যে অঙ্কটা নর্থ ইস্টের টোটাল যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, টোটাল ইনভেস্টমেন্টের 50% উপরে ইনভেস্টমেন্ট হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে। এটা রাজ্যের অর্থনীতির জন্য, রাজ্যকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য, আর্থিক বুনিয়াদকে মজবুত করার জন্য এটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন। এবং তার জন্য একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজির এই উদ্যোগের জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে এত পরিমাণ ইনভেস্টমেন্টের সুযোগ আমাদের রাজ্যে তৈরি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং সমস্ত মন্ত্রিসভাকেও আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আশা করি মানুষ রাজ্য সরকারের এই উদ্যোগে তার আগামী ভবিষ্যৎকে আর্থিকভাবে আরো সচ্ছল করতে সমর্থ হবে। এই কটি কথা বলে আমি আজকে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি। প্রশ্ন? দুই-তিন দিন আগে বিরোধী দলনেতা একটা পোস্ট করেছেন ফেসবুকে, যেটা বক্তব্য রেখেছেন বিগত 7 বছরে রাজ্যে বাচ্চা বৃদ্ধি বেড়ে গেছে, তার খাদ্য হয়ে গেছে পাহাড়াঞ্চলে, এবং সরকারকে বলছে ঘুমিয়ে আছে সরকার এবং বিজেপি সরকার সম্পূর্ণ ঘুমিয়ে আছে, যার কারণে আজকে এই অবস্থা। ওনার তো এই পরিস্থিতি আবার বলেছে সজাগ হওয়ার জন্য বলেছে। সজাগ হইলে তো উনার দম আইব আর কি। সরকার যদি সজাগ হয় তো উনার দম আইয়া বুঝে। আধা কেলেঙ্কারির ফাইলটা লারা দিতে হয়, মুখ্যমন্ত্রী কইতেছে, তবেই সব বাইরে যাবে। কেডা আসিল, কি আসিল, কিভাবে হইছে, আধা কেলেঙ্কারির নায়ককে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আর খাদ্যের অভাব নাই, বুর্বকের কথা বলে, তারা জানে না তো। মোদিজি 5 কেজি করে চাল দিতেছে ফ্রি, তো খাদ্যের অভাব পূর্ণাঙ্গ। পিডিএস সিস্টেমে প্রায় 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারি ভর্তুকি মূল্যে তারা খরিদ করতে পারতেছে। 2000 টাকা সামাজিক পেনশন, এগ্রিকালচার অর্থাৎ কিষাণ সম্মান নিধি 6000 টাকা, এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে
এই গরিব মেহনতি মানুষ, প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, চিকিৎসার ব্যবস্থা, আয়ুষ্মান কার্ড, এত কিছু করার পরেও তারা কোনখানে যদি খুঁজা পায় যে খাদ্য নাই খাদ্য নাই। আসলে গ্রামগঞ্জে এখন ঘুরে না, এখন আগরতলাতে কারণ স্থান নাই, কারণ যারা মিথ্যাবাদী করে এই রাজ্যের মানুষকে, গরিবকে ঠকিয়েছেন, গরিব দরদি সরকার বলে, শ্রমিককে ঠকিয়েছেন, কৃষকদের ঠকিয়েছেন, তারা যাওয়ার রাস্তা কোথায়, কি মুখ নিয়ে যাবে? গেলেই তো তাদেরকে ধরেন রোজবেলির টাকা দেন, মহিলারা ভালো করে ধরেন রোজবেলির টাকা দেন, অমুকের টাকা দেন, আধা কেলেঙ্কারের কারা করছে জবাব দেন। তো এইসবের জন্য যে তারা কোনখানে যায় না, আগরতলা বইয়া এসি রুমে প্রেস কনফারেন্স করতে পারে, এতটুকুই তাদের। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। গতকাল রাতের একটি ঘটনা, গোমতী জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শরীফ চিত্রামকার প্রধান কৃষকদের জেলা শাসক অস্বীকার করেছেন, এবং এই ঘটনার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে চিত্রামকার পদের শাখা সংগঠনগুলি তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছে। নিজেও কি প্রতিক্রিয়া জানিয়েছে, দলের পক্ষে আপনাদের প্রতিক্রিয়া, জোট শরীফকে অপমান করা হয়েছে বলে অভিযোগ? না, বিষয়টা যেহেতু গভর্নমেন্টের ব্যাপার আর আজকের প্রেস কনফারেন্সটা সম্পূর্ণ একটু আলাদা, সেই ব্যাপারে আমরাও খোঁজ খবর নেবো। আমি নিজেও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেবো ঘটনাটা কি হয়েছে। আমিও ছিলাম না, আমিও স্টেশন আউট অফ স্টেশন ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন ছিলেন, আজকেই উনি ফিরেছেন, আমিও আজকে ফিরেছি। তো এই ব্যাপারে নিশ্চয়ই আমরা আমাদের শরিক দল নিশ্চয়ই আমরা ওনার কি হয়েছে, কি ব্যাপারে কি হয়নি, সমস্ত বিষয়ে আমরা খোঁজ খবর নেব, পরবর্তীতে আমরা আপনাদের সামনে তা রাখবো। ধন্যবাদ।